আচ্ছা মা, নিজের মামা বাড়িতে থাকতে হবে, এতে রুম ভাড়া দেওয়ার কি আছে? তোর মামা যে কতটা কৃপণ টাইপের লোক তোর তো জানাই আছে। 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকা ধরা বেগুন কিনে আনে। বুঝতে পারছিস কতটা হার কৃপণ? কৃপণ দেখছি, কিন্তু মামার মতো কৃপণ জীবনে দেখিনি। শেষে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মামার বাড়িতে পা রাখছি। দরজায় টোকা দিলাম। একজন 40 থেকে 45 বয়সী লোক দরজা খুলে গলা ছাড়িয়ে বলে, কি চাই? মা কোনো কথা না বলেই পা ছুঁয়ে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকেই দিয়েছি। মা মাথায় লম্বা ঘোমটা দিয়ে বলে, কেমন আছো মেজো দাদা? সঙ্গে সঙ্গেই চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরলো। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সেই যে নাকে ঘুষি মেরে চলে গেলি, আর একটিবারও দেখতে আসে না কেমন আছি। 7 বছর আগে যখন মা আর মামার ভেতর জমি জমা নিয়ে ঝগড়া হয়, তখন রাগের বশে নাক বরাবর একটা ঘুষি দিয়ে মামাকে অজ্ঞান করে দেই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহস হয়নি। একটা বন্ধুর বাড়িতেই রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন কি আগের মতো দুষ্টুমি করিস নাকি? তখন মা বলল, কি যে বলো না মেজো দাদা, সোহাগ অনেক ভালো একটা ছেলে, শুধু পড়ালেখায় একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করছে নাকি মান সম্মান ডুবাইতে চাইতেছে। চিন্তায় মাথার উকুনগুলি বিলবিল করছে। মাথা চুলকাতে চুলকাতে মার দিকে কটমটিয়ে চোখ নিয়ে তাকালাম। মা ফিক করে হেসে দিল। আমার তাকানোতে মামা পান চিবুতে চিবুতে তখন বলে, শুনলাম ছেলে নাকি গঞ্জিকা টঞ্জিকা খায়, মানে শুদ্ধ ভাষায় যাকে গাঁজা বলে আর কি। 32 পাটি দাঁত বের করে খিলখিল করে হেসে দিল। লজ্জায় মুখখানা আমার লাল হয়ে গেছে। না পারছি চোখ খুলে তাকাতে, না পারছি কোনো কথার উত্তর দিতে। বুঝতে বাকি রইল না নাক ফাটানোর প্রতিশোধটাই নিতে যাচ্ছে, তাই নীরবে সহ্য করে যাচ্ছি। মামা ছাগলের মতো বলে যাচ্ছে। মার দিকে করুণ চোখে তাকালাম। মা হাতের ইশারায় বলল, তুই একটু কন্ট্রোল থাক, রাখবি না। তখন মা মামাকে বলল, ও ওসব খায় না, তবে মাঝে মাঝে 2-1টা সিগারেট খায়। মামার চোখ ছাড়া বড়া হয়ে যায়। বলিস কি রে, সিগারেট খায় অথচ তুই কিছুই বলিস না? ভারী অসভ্য হয়ে গেছে তোর ছেলে, একটু চোখে চোখ রাখতে হবে। আহা মেজো দাদা, বকছো কেন? বাচ্চা মানুষ বুঝে কম, বুঝাইলেই সব বুঝবে। এই বুড়ো নাতার ছেলেকে বাচ্চা বলছিস? বিয়ে দিলে তো নিজেই 3 বাচ্চার বাপ হয়ে যাবে। এই কথা বলে মামা হো হো করে হেসে দিল। মেজো দাদা হয়েছে হয়েছে, আর বলবো না, মজার জন্য দুঃখিত। এই ধর চাবি, দোতলার রুমটা এখন থেকে তোদের। মামা ভারী গলায় ডাকলো, মা নীলা, একটু নিচে আসো। আমি ভাবতে থাকলাম, এই তাঞ্জুটাকে নামটাও চেনা চেনা লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপে গুণে ভরপুর, চুলগুলো খোপা করে বেনি বেঁধেছে। বিধাতার যে এত সুন্দর বস্তু বানাতে পারে, সেটা এই মেয়েকে না দেখলে বুঝতামই না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটাই আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? নানা কি আরেকটা বিয়ে করেছিল নাকি? আমি একটু ঝুঁকে মেয়েটার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখনই আমারটা কান টেনে উপরে তুললো। টকবাগানো জ্বালামুখীর মতো চোখ, আগুনের কুণ্ডের মতো বিস্ফোরণ হচ্ছে। ভয় ঢোক গিললাম। কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। সোহাগ, সালাম করছিস কেন? এটা নীলা, তোর সঙ্গে ছোটবেলায় যে মেয়েটা খেলা করতো, এই সেই মেয়ে। কিন্তু মামা যে বলল মা, তার মানে তো এটা আমার নানি, সেটাই বোঝা যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনই তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো বুঝজ্ঞান হলো না। মা কথাগুলি বলে একটুখানি হাসলো। আপু আমার কানটা ছাড়ুন, ব্যথা লাগছে তো। নীলা একটা হাত কোমরে রেখে বলে, বেশ হয়েছে, কান টেনে ধরেছি, তোকে তো মেরেই ফেলতাম। এতদিন পর আমাদের কথা মনে হলো তোর? এই 7টা বছরে একটি 12 কল দেওয়ার কথা ভাবিসনি? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি। অনেক চাইছি, দাও নাই। এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে তার সামনে না হাজিরা দিব, প্রমিস। কানটা ছেড়ে দিয়ে ও না মাথায় দিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতে মামা বলল, নীলা, ওদের 2টা রুম দেখিয়ে দিয়ে আসো। সব থেকে বড় এবং সুন্দর রুম 2টা লাগবে। 32টা দাঁত কপাটি দেখিয়ে হো হো করে হেসে দিল মামা। কি বিচ্ছিরি হাসি দিতে পারে মায়েরি। মামা না হলে আরেকটিবার ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিতাম। নীলার হাত থেকে ব্যাগগুলি কেড়ে নিয়ে বলে, রাখ, তোর এসব নিতে হবে না। এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডান হাত টান দিতেই নীলা ধপাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাই। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে নীলা, কিন্তু পারছেই না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হা হা করে হেসে দিয়ে বললাম, বাচ্চা মানুষের কাজ বাচ্চাকেই করতে দিলে খুশি হব। আপু, আপনার এত কষ্ট করার কি দরকার? আমাদের রুম দেখিয়ে দিল,
মায়ের রুম আগে থেকে গোছানো ছিল। অবশ্যই নীলা ছাড়া কেউ করেনি, কারণ মেয়েরাই পারে রুম পরিষ্কার করে পারফেক্ট ভাবে করতে। আমার রুমে এসে ধপাস করে খাটে শুয়ে হাঁপ ছাড়লাম। ব্যাগগুলো এক কোনায় রেখে স্যান্ডো গেঞ্জি খুলছিলাম, তখন নীলার চোখ যায় লোলুপ দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। বজ্জাত মেয়ে। এবার একটু রেগেই গেলাম। যান রুম থেকে বের হয়ে। কাপড় বদলানো দেখাটা কি ভদ্র মেয়েদের কাজ? আমার রুমে আপনি কি করছেন? বা, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি। কেন? ছোটবেলায় যখন আমার সঙ্গেই গোসল করতি তখন তো এরকম রাখতে না। লজ্জায় আমার মুখ লাল হয়ে কুঁচকে গেছে। তখন আমার ছোট ছিলাম আপু। এসব মনে করিয়ে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? 18 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখন বড় হয়ে গেছিস। এখনো আমার 2-3 বছরের ছোট। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নার কাজ করতে ব্যস্ত। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে দেশলাই আর একটা সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাঝে প্রথমে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পারেনি। মনটাও কেমন যেন সিগারেট করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন লাগালাম। শুকটান দিচ্ছি। হঠাৎ পাশ থেকে মিলি কণ্ঠে কেউ একজন বলল, কে রে ওখানে ধোয়া খাচ্ছে? তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? হঠাৎ এমন একটা ডাকে ভয়ে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে ভয়ে পাশের ছাদে তাকালাম। পাশের ছাদে বলতে এখন এইটা না খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি কিন্তু প্রেম করি না, ছ্যাঁকা খাইছি, এটা কাল্পনিক। আমাকে দেখ। প্রতিবারই তো দেখি অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছে করে। বুদ্ধু, সেটা বলিনি আমি। বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও পারিস। 10 বার ছ্যাঁকা খাইছি, তবুও হার মানিনি। প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। এই কথা শুনে মাথাটা চক্কর দিয়ে উঠল। বলে কি মেয়েটা 10টা ছ্যাঁকা খাইছে তবুও প্রেম করতে চাচ্ছে? আজব মেয়ে। 10টা ছ্যাঁকা? কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না। সব আমার টাকলু বাপের জন্য। কিভাবে যেন জেনে যায় প্রেম করতেছি। এসব প্রেম ভালোবাসা না করলেই নয় কি? স্বাধীনভাবে জীবনযাপন করুন। না থাকবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হুকুম একদম ফ্রি, যখন যেটা খুশি করুন। বুঝি না রে, প্রেমের ভিতর একটা ফিলিংস থাকে, বুঝলি? তুই তো হাবাগোবা, এসবের কি বুঝিস? সেজন্যই 10টা ছ্যাঁকা খাইনি। হাবা গোবা হলে কি 10টা ছ্যাঁকা খাইতাম নাকি? তখন আপুর আগে লুক নিয়ে বলল, কি বললি? কই না তো, কিছুই বলিনি, শুধু বললাম মন থেকে চাইলে সব কিছুই সম্ভব। আচ্ছা, তুই আমার সঙ্গে প্রেম করবি? খুব মজা হবে দেখবি। প্লিজ প্লিজ প্লিজ, না করিস না। কাজিনদের ভিতর রিলেশন করতে নেই, এতে আত্মীয় স্বজনের ভিতর ফাটল ধরে, দুইটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিচ্ছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দেব। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। প্রেম করতে প্রথমে দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়, মনের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনে কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানু, বুঝেছিস? শুধু জানু, বেবি ও বাবু বলে ডাকবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে ডাকে, অথচ তুই কি না? আমি কি? তোর মুখে একটু ডাকের রস বলতে কিছুই নেই। জন্মের সময় নিশ্চয় তোর মুখে মধু দেয়নি, তাই তো এমন হাবলার মতো থাকিস। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবেই হোক মাথা থেকে প্রেমের ভূত ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র সিনিয়র প্রেম করবে। প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিছুই নাই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে। আমাকে তাহলে তোর আইসক্রিম, চকলেট, তবে কিটক্যাট চকলেট কিন্তু 2-3 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে, রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে, আর চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিলে আরো বেশি ভালো হবে। ব্যাস এইটুকুই। এক নিঃশ্বাসে তারও সবকিছু বলে দিল। নীলার কথাগুলি শুনে যেটা বুঝলাম, নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রেম করতে চায় সে। যদি আমি বাদে খারাপ কোনো ছেলের খপ্পরে পড়ে, নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে। খারাপ মেয়েও হয়ে যেতে পারে। আর সাদা গোলাপ পাওয়া বর্তমান দুষ্কর। হতভম্ব হয়ে তার চোখে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে না। সিঙ্গেল দেবদাসী ভালো আছি। কি দরকার হুদাই উটকো ঝামেলা নিজেকে জড়ানোর? আর আমি নিজেই তো একজন বেকার, টাকা কই পাবো? তার মানে আমাদের প্রেম করার হলো না? শোন, তোকে আমার সঙ্গে প্রেম করতে হবে, মানে করতে হবে। না করলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দিব। প্রেম না করার সঙ্গে বাসায় না রাখার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। টাকা দিয়ে ভাড়া থাকি, বুঝছেন, ফ্রিতে নয়। হোয়াট? আব্বু তোদের থেকে টাকা নেয়? আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল। পারলে অন্য বাসা ভাড়া করে নিতে পারিস। এটাও ঠিক বলেছে, ঢাকা শহরে রুম পাওয়া মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয়ে তো তাই একটু ভাবতে হবে। টাকা জোগাড় কিভাবে করব? সেটার ব্যবস্থা আমি করে দিব, তুই চিন্তা করিস না।
চল বাজারের দিকে যাই, না গেলে নাক ফাটিয়ে দিব। এখন এই ভাওয়ার সন্ধ্যায়? ফিতু একটা, আমি থাকতে ভূতের ভয় করিস? দেওয়াল টপকে পার হতে গিয়ে পা হড়কে পড়ে যাই, হাঁটুর একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমি সোজা হয়ে দাঁড়িয়েছিলাম, তখন নীলা এক ধমক দিয়ে বলে, কি দেখছিস শাবলা? একটু তো হাত ধরে তুলতেও পারিস, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি? আমি লজ্জায় লাল হয়ে যাই। একটা সুন্দর মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আমি পারবো না, লজ্জা করে আমার। বেশ কিছুক্ষণ রাগের দৃষ্টিতে তাকিয়ে ভুঁড়া বাঁকা করে তাকালো আমার দিকে আর বলল, তুই ছেলে না মেয়ে? তোর তো দেখি আমার থেকেও লজ্জা বেশি। এমন একটা থাপ্পড় দেব না, সব লজ্জা হাওয়ায় মিলিয়ে যাবে। পুরুষত্ব দেখানোর এটাই সময়। কোনো কিছু না ভেবে আপুকে কোলে তুলে নিলাম। দুই হাতে গলা পেঁচিয়ে ধরেছে নীলা। চোখে চোখ রেখে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি। হুট করেই মাথাতে ভয় এসে মনোবলকে ভীত করছে। আপু এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করছে। নীলার কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, যেন সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে তার আঙুল রেখে বলে, চুপ, একটা কথা বলবি না। আব্বু দেখলে দেখুক, আমি বলে দিব তাকে যে শুধু তোকেই ভালোবাসি। এই মন, দেহ, শরীরের প্রতিটা অঙ্গ আমার পিচ্চি রাজকুমারের। আঙুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিচ্ছে। ললিপপের মতো আঙুলে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছা করলেও সেটা আমার সাধ্যের বাইরে। আপু কাঁধে হাত রেখে আরেকটা হাত দিয়ে চুলগুলি খামচে ধরে ঠোঁটের কাছে আসার চেষ্টা করছে। গোলাপি কমলার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে। পাগল করে দিতে ইচ্ছে করছে। তার ভালোবাসায় সারা দিতে ঠোঁট লাগিয়ে দিতে পাল্লা দিয়ে কিস করছে আপু। আপুর জিহ্বায় স্পর্শ লাগতেই তার ঠোঁটের উপর হাতের মুঠে চেপে ধরলাম। না আপু, এখন এইসব করার ইচ্ছা নেই। আমি আপনাকে কাছ থেকে পেতে চাই, এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে না। নীলা যেন আমার ব্যবহারে আরো মুগ্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে। চোখের অক্ষিগলকে জল কণা চিকচিক করছে, তবে সেই জলের কষ্ট না, সুখের কান্না খুঁজে পাচ্ছি। ভালোবাসা তার চোখে খুঁজে পাচ্ছি। লেপটে লুপটে গেছে লিপস্টিকগুলো, তবুও তার চেহারা সৌন্দর্য ফোরাচ্ছে না। নীলাকে রুমে ঢুকে খাটের একটা কোণে দাঁড়িয়ে শুইয়ে দিলাম। কোমরের নিচে থেকে হাত টান দিতেই আমার শার্টের কলার চেপে ধরলো। তার ঠোঁট বরাবর আমার চেহারা। চোখ বন্ধ করে কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কোমর বাঁকিয়ে বুকের সঙ্গে মিশে নিল, ঠোঁটে কামড়ে ধরলো। কোনো শব্দই বের হচ্ছিল না, শুধু শব্দটাই। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বলি, নীলা আপু, এখন এসব করা কি খুব প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়াও আমি আনরোমান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না। আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নিব। কলারটা টেনে ধরে বুকের সাথে চেপে ধরে ঠোঁটের ছোঁয়া পেতে চাই। সেটা না হয় মানলাম, তবে আমাদের ভালোবাসা কি মামা মেনে নিবে? আমাদের বংশের পরস্পরায় আত্মীয়তার ভেতর বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানোর দাগ নিয়ে কুড়ে কুড়ে মরবেন। আমি চাই না কোনো মেয়ের এভাবে চরিত্র নষ্ট হোক। তখন আপু নাক টিপে দিয়ে বলে, পিচ্চিটা অনেক বড় হয়ে গেছিস। আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। আব্বু কিছু বলতে পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পিছন থেকে ডাক দিল, সোহাগ কোথায় গিয়েছিলি? না মানে মা, ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যা বলতে হবে না। তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন লেগে আছে? নীলার রুমে গিয়েছিলি? সন্দেহের চোখে বলল মা, আমার সত্যিকারের আম্মু কিন্তু আমার সাথে একদম ফ্রি না। মা, আমি নীলা আপুর রুমে কেন যাব? আমি তো ছাদে ছিলাম। আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক ঘষায় লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণা থেকে আঙুলে লিপস্টিকের দাগ লাগিয়ে আঙুলের সামনে রেখে এক ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে আমার সাথে মস্করা করিস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দেব। তা তোর বড় আপুর মতো? আর তুই কি না সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস? তোকে তো ভদ্র ভাবতা, তুই তো এমন ছিলি না। বাচ্চাদের মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে বালিশ ভিজিয়ে দিচ্ছি। রাতে কিছু খাইনি, আমার কি দোষ? নীলা আপুই তো জোর করে এইসব করছে। রাগটা এখনো কমেনি। দরজায় ঠক ঠক শব্দ হলো, চিটকিনি খুলে দিতেই দেখি নীলা আপু। আমি আপুকে বললাম, কেন এসেছেন আপনি? আপনার জন্য এই প্রথমবার আমার মা আমাকে বকাঝকা করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবে না প্লিজ। খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা ছিটকে ফেলে দিলাম। তখন মা সামনে এসে দাঁড়ালো। নীলা মাকে জড়িয়ে ধরে মায়া কান্না শুরু করে দেয়। নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে মা বলে, আমি জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশ নিজেদের ভেতরে বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামুনি, আমি সোহাগকে ছোট থেকেই অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও বোঝেই না। সম্পূর্ণ ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবার নিয়ে এলো আর বলল,
মেজো দাদা এসব যেন না জানে, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। পৃথিবীতে আপন বলতে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। নীলা আমার সামনে বসে ডাল ভাত আমার মুখের সামনে ধরলো আর বলল, হাকর। আমি ভুরু বাঁকা করে বলি, হাত ধুয়েছিলেন? সাবান দিয়ে পরিষ্কারভাবে দুবার হাত ধুয়েছি, তোকে নিজ হাতে খাওয়ানোর জন্য। এবার বড় একটা হাকর দিচ্ছি। আপনি অনেক কিপটা বুঝলেন। কেন? আমার আব্বুর মতো মোটেও কিপটা না। কিপটা হলে তোকে সব ভালোবাসা একদিনে উজাড় করে দিতাম না, কিন্তু তুই তো ভালোবাসার ক অক্ষরও বুঝিস না। ডাল ভাত ভালো লাগে না, মাংস হলে ভালো হতো। এসব কেউ খাওয়ায় নাকি? এনেছি তো, ফ্রিজে তুলে রেখেছিলাম, তুই আসলে খাবো সেই জন্য। এবার খুশি তো? টিফিন বক্স খুলে দেখালো। সম্পূর্ণ দিয়েন না, মার জন্য নিয়ে যাব। আমাকে কখনো ভালোবাসলি না, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমাকে নিজ হাতে খাইয়ে দে। নীলাকে আর কিছু বলতে দিলাম না, মুখে এক টুকরো মাংস তুলে নিলাম। আমার দিকে এক মনে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। তুর্কি দিয়ে বলে, খালি পেটেই থাকবো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল হা করে থাকতে থাকতে। ওহো হ্যাঁ, সরি, মনে ছিল না। নীলা খাইয়ে দিয়ে চলে গেল। রাতে ঘুমানোর সময় কখন দরজা লাগায়নি। কারেন্ট চলে গেলে দরজা দিয়ে হালকা হলেও একটুখানি বাতাস আসে। জানালার পর্দা সরিয়ে দিতে সকালের মিষ্টি রোদ এসে চোখের উপর পড়লো। ঝাপসা ঝাপসা দেখে চোখ মুখ কচলাতে কচলাতে সামনের দিকে তাকালাম। একটা সদ্য গোসল করা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সবুজ শাড়ি, চোখের কোণে কাজল টেনে দেওয়া, চুল থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে, হলুদ রঙের ব্লাউজ। আমি প্রেমে পড়ে যাচ্ছি মেয়েটার। কাঠের এক কোণে বসে চায়ের পিরিচ সামনে ধরে বলল, কেমন ঘুম হলো রাতে? পাশে রাখা চশমাটা নিয়ে চোখ দিয়ে হাত থেকে চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণভাবেই বললাম, মোটামুটি ভালোই হয়েছে ঘুমটা। বললি না তো চা কেমন হয়েছে? এক কথায় অপূর্ব হয়েছে। সাথে আছে রূপবতী মেয়ে, তার জন্যই হয়তো এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা মেয়েরা এত সুন্দর চা কিভাবে বানাও? এই চায়ের আমার অর্ধেক ভাগ আছে, অর্ধেক খেয়ে বাকিটুকু তোকে দিয়েছি, সেজন্যই এতটা স্বাদ পাচ্ছিস। কারণ লিপস্টিক সব ছেলেদেরই পছন্দ। বমি করার চেষ্টা করেও বমি করতে পারলাম না। লিপস্টিক খেলেই পেট খারাপ হয়। ইতিমধ্যে লিপস্টিক চাও খেলাম, রেশম খেলাম বড় সড়ো। কি হলো তোর? লিপস্টিক কেন খাওয়ালেন? এটা কি চা বলে নাকি লিপকিস বলে? আবার শুরু হবে পেট খারাপ হওয়া। অভ্যাস করে নি, বিয়ের পর প্রতিদিন খেতে হবে। আরো 10 বছর পর বিয়ে, এখন করতে পারবো না। পারলে আমার জন্য 10 বছর অপেক্ষায় থাকতে হবে। নিচে বাড়ি করব, বিজনেস থাকবে। তারপর বিজনেস করতে হবে না, আমার বাচ্চার আব্বু হলেই চলবে। যা ফ্রেশ হয়ে আয়। কোনো রকম জোর করেই খাট থেকে তুলে দিল। দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতেই দেখি 12টার কাছাকাছি। নীলাকে বললাম, তোয়ালে আছে? একটাই আছে, সেটা আমি ব্যবহার করি, তুই চাইলে নিতে পারিস। আনবো কি? গোসল করতে করতে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সারা গায়ে সাবান লাগানো আছে, মুখে একটু মনে হয় বেশি দিয়েছি। এখন উপায় কি? আশেপাশে হাতাতে হাতাতে কাপড়ের মতো কিছু একটা হাতের নাগালে পেলাম। প্রথমে চোখ মুছলাম। চোখ মুছে দেখি নীলা আপু, তার শাড়ির আঁচড়ে লেগে আছে সাবান। এক বালতি সামনে রেখে দিয়েছে। লুঙ্গির গিট্টু ঠিক করে দিয়ে বলল, ট্যাঙ্কের পানি শেষ, এতটুকু পানিতে গোসল করতে হবে। আর লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারিস না, খুলে তো সবকিছু দেখা যাচ্ছে। লজ্জায় লাল হয়ে গেলাম। নীলা আপু আমার সব লজ্জা দেখে নিয়েছে। সামনেও ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, মুচকি হাসি দিয়ে চলে গেল। গোসল করে বের হব এমন সময় নীলা আপু সামনে এসে দাঁড়ালো। একটা হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে একজন আরেকজনের মুখোমুখি। অনেক ভয় করে এই নীলা আপুকে দেখে। অনেক কষ্টে একটা ভাড়াটে বাসা পেলাম, কিন্তু আর মনে হয় না বেশি দিন থাকতে পারবো। সত্যটা তো একদিন না একদিন ধরা পড়বেই। তখন সম্মানের সাথে থাকার জন্য আবাসস্থল হারাতে হবে। নীলা আপু হাত থেকে তোয়ালিটা কেড়ে নিয়ে বলল, কি করছিস এসব? ভাবার ঘরে থাকার কারণে হঠাৎ চমকে যাই। আমি তোতলাতে তোতলাতে বলি, না কিছু করছিলাম না, তোয়ালে দিয়ে মাথা মুছতেছিলাম। এখন থেকে আর মুছতে হবে না, আমি মুছিয়ে দিব তোর ভেজা চুল। যার কাজ তাকে করতে দেওয়াই ভালো, বুঝলি? কিন্তু নীলা আপু কথার মাঝখানেই থামিয়ে দেয়। এ যেন বউয়ের অধিকার, আর আমি তার সদ্য বিবাহিতা স্বামী। কি আশ্চর্য! অথচ আমাদের দুজনের একজনেরও বিয়ের কথা পর্যন্ত বাড়িতে বলা হয়নি। আর যদি আমাদের বিয়ে সম্পর্কে কোনো কথা শুনতো, তাহলে হয়তো জীবন্ত পুড়িয়ে ফেলা হতো। সমাজের নিয়ম বড়ই অদ্ভুত। কাজিনদের ভিতর কেন বিয়ে করার নিয়ম নেই? নীলার মাথায় বিন্দু পরিমাণ জল দৃঢ় দৃষ্টিতে দেখে দেখে মুছে দিচ্ছে। মানুষ আসলে ভুল চিন্তাধারা নিয়ে চলাফেরা করে। বয়স গেলেও মানুষের আবেগ কমে না। আবেগ বিবেক নিজের উপর নির্ভর করে। যদি সে আবেগকে আকারে ধরে সারাটা জীবন থাকে, তাহলে আবেগ নিজ থেকে তাকে ছাড়বে না, আরো শক্ত করে ধরে তার ব্রেন ধ্বংস করার চেষ্টা করবে। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, তখন নীলা আপু বলল, টেবিলে ভাত বেড়ে রেখেছি, খেয়ে নিবি। আজও ডাল ভাত নাকি মাংস? কোনটা রান্না করেছেন আমার জন্য? প্রতিদিন কি তোর জন্য মাছ মাংস রান্না করব নাকি?
মাংস কি গাছে ধরে জানিস না? আমার আব্বু কতটা কৃপণ। জানি তো, এত পরিমাণের কৃপণ যে পচা বেগুন খায়, ভাবতেই অবাক। এই কৃপণ মানুষটাই আমার ভবিষ্যৎ শ্বশুর। তখন নীলা প্রচন্ড রেগে আমাকে বলল, আমার আব্বুকে অপমান করবি না বলে দিলাম, নইলে নইলে তোর। থাক, আর বলতে হবে না। কিছু বললেই তো কিস টিস করে একেবারে অবস্থা করে দিবেন। সব আমার ইজ্জত লুটে করার ধান্দা। আসলে ছেলেরা ঠিকই বলে, মেয়েরা শুধু ছেলেদের দেহ ভোগ করার জন্যই ভালোবাসে। তখন নীলা রেগে টকবক হয়ে যায়। চুপ কর বজ্জাত। রাগ করে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। মামা এসে পাশের চেয়ারে টেনে বসে বলল, সোহাগ, তোমাকে একটা ছোট্ট কাজ দেব, করতে পারবি? করলে আমার খুব উপকার হবে। অনেকদিন পর মামা আমার সঙ্গে হেসে কথা বলল। আমিও আর না শব্দটা মুখ দিয়ে বের করতে পারলাম না। জি মামা বলেন, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার একমাত্র মেয়েটাকে তোমাকে প্রাইভেট পড়াতে হবে। অঙ্কে বড্ড কাঁচা, এবার ফেল করলে বের করে দিবে। একগাল হেসে দিয়ে মামাকে বললাম, কি যে বলেন না মামা, ভাগ্নের সাথে কেউ মজা করে? আমার থেকেও ভালো ভালো স্যার পাবেন পড়ানোর জন্য। এর আগে অনেক স্যার নিয়েছিলাম, তারা 1 থেকে 2 মাস পড়ানোর পর বলে, আঙ্কেল আপনার কোনো আপত্তি না থাকলে আমি নীলাকে বিয়ে করতে চাই। বলো তো ভাগ্নে, এভাবে স্যাররা লুচ্চামি শুরু করলে পড়াবো কার কাছে? কিন্তু মামা, নীলা আপু তো আমার সিনিয়র, মানে বয়সে অনেক বড়। ছোট হয়ে কিভাবে পড়াবো? তুমি শুধু পড়ার সময় চোখে চোখ রাখবে, যেন পড়া ফাঁকি না দেয়। প্লিজ বাবা, অনুরোধ করছি, না করো না। মা প্লেট উল্টিয়ে কয়েকটা লুচি দিল। নীলার রান্না খাবো নাকি মার তৈরি করা লুচি? ধীরে আস্তে সবগুলোই খাবো, সমস্যা নাই। মামাকে লুচি দিতে দিতে মা বলল, তোর মামা আমাকে এই বিষয়ে বলেছে, তোর পড়ালেখার জন্য একটা ম্যাডাম পেলি সময়ও পার করতে পারবি। খুকি, তুই ঠিক বলেছিস। আর তাছাড়াও নীলাকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ পাবে, বাসার ভাড়াও দিতে হবে না। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানোর থেকে কিছু একটা করাটা অনেক ভালো। বেসরকারি স্কুলের ম্যাডাম একদিন না একদিন চাকরিটা হাত ছাড়াই হবে। আচ্ছা মা, তুমি যখন বলছো আর কিছু বলতে পারবো না। মামা আজ থেকে পাঠিয়ে দিবেন, যথাসাধ্য চেষ্টা করব পড়ানোর। মামা খুশি মুখে চলে গেল। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগে গেল খুশির ঠেলায়। তবে এইটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে? মামাকে গাঁজা টাজা সেবন করছে নাকি? নিজের পায়ে নিজেই কোরাল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর নীলা আপু যে পরিমাণে রোমান্টিক, শার্ট ছিঁড়ে ফালা করে দেবে। কাঠ ফাটা করা রোদে ছাদে দাঁড়িয়ে ঘুরিয়ে ওনার মজাই আলাদা। লাটাই হাতে ছাদে দাঁড়িয়েছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবতী মেয়ে ছাদে পা রাখলো। ভেজা কাপড় এটে সেটে লেগে আছে শরীরের সাথে। হা হয়ে তাকিয়েছিলাম নীলার দিকে। তখন নীলা মুখ কুচকে বলল, কি দেখছিস? তুই তো অনেক বেশি দুষ্টু হয়ে গেছিস। নীলার কথা শুনে ভাবনার ঘোর কাটলো। এই দুপুর রোদে বৃষ্টি হলো নাকি? কোথায় থেকে ভিজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা ধোকা। বৃষ্টিতে ভিজিনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ওহ, কি? ও হ্যাঁ, অন্য কেউ প্রশংসা করতো, তুই তো সেটাও করলি না। কেমন মানুষ রে তুই? ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদটাও দিতে পারিস না। মুখ ভেঙচি কেটিয়ে চুলের ঝাপটা মুখে লাগিয়ে মুখখানা ফিরিয়ে নিয়ে তারের উপর কাপড়গুলো শুকাতে দিচ্ছে। বালতির দিতে চোখ যেতেই মান সম্মানের চিন্তা মাথায় ভর করলো। যেভাবেই হোক নীলার হাতে ওটা পড়তে দেওয়া যাবে না। ঘড়ির লাটাই ফেলে দিয়ে বালতির ভেতর থেকে সেইটা বের করে নিলাম। নীলা চেঁচিয়ে বলল, কি করছিস? ওটা কি লুকালি? আমার কাছে দে ওটা, নয়তো ভালো হবে না, বলে দিলাম। না, এইটা দেওয়া যাবে না। অন্য সব কাপড় নিয়ে তাতে সমস্যা হবে না, কিন্তু এইটা না। বিয়ের পর তো সব আমারই ধুয়ে দিতে হবে, দে। আর ওটা তোর আন্ডারওয়্যার প্যান্ট, জানি লুকিয়ে কি লাভ? আন্ডারওয়্যার প্যান্ট যদি চিবিয়ে খাওয়া যেত তাহলে অবশ্যই খেয়ে নিতাম, তবুও দিতাম না কোনো মেয়ের হাতে। সেটা না হয় বিয়ের পর ভাবা যাবে, এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার। পিঠের পিছনে হাত লুকিয়ে রাখলাম। নীলা আপু হাত থেকে নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। আকাশ বারবার হাত তুলে ধরলাম। পারলে এখন ধরে দেখা। লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার উচ্চতার কাছে তার লাফও হার মানবে। বড় একটা লাফ দিতে হুড়মুড়িয়ে আমার উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরো গরম হচ্ছে, তবুও যেন মনে হচ্ছে স্বর্গীয় সুখের দাপটটা হাওয়া এসে বুকে বাড়ি খাচ্ছে। একটু উষ্ণ একটু শীতল। নীলার একটা হাত আমার কাঁধ ঘেঁষে আছে, আর একটা হাত সাথের কলার চেপে ধরে আছে। নীলা আপুর কোমর কখন যে ধরেছে নিজেও জানি না। একটা নিঃশ্বাস ছাড়ে। চুলগুলি মাঝে মাঝে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। নীলা আপুকে বুকের উপর থেকে নিয়ে নিলাম। মাথাটা এখনো ঝিমঝিম করে ব্যথা করছে। উষ্ণ ঠোঁটের মায়াবী ভালোবাসার ছোঁয়ায় নেশা লেগে গেছে। চুলগুলি খামচে ধরে ঠোঁটের কোণে একটা কিস করে বললাম, নীলা আপু, এটা কি ছিল? তোর প্রতি আমার ভালোবাসা, এটাকে বলে ভালোবাসার আদর। কেন, তোর ভালো লাগছে না বুঝি? বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধপাস করে বালিশের উপর চিত হয়ে পড়ে গেলাম। এলোমেলো চুলের ঝাপটা দিয়ে চলে যেতে চাচ্ছে নীলা আপু।
শোয়া অবস্থায় বাম হাত ধরে টেন দিয়ে বুকের জোরে ধরলাম। ভালোবাসার নেশায় মাতাল হয়ে আদো আদো কণ্ঠে বললাম, প্লিজ আর একটু। কপালের সঙ্গে কপাল থেকে দুই গালে হাত রেখে এক ফালে মায়াবী হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরলো। হাঁপাতে হাঁপাতে ভারী গলায় বলল, ও সোহাগ, আই লাভ ইউ। আমাকে কখনো ধোকা দিবি না তো? আমি তোকে সারাটা জীবন আপন করে পেতে চাই। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। চুল মুঠিতে খামচে ধরে আদর করতে লাগলো, ঠোঁটে ঠোঁট রেখে। এইটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কি করব ভেবে পাচ্ছিলাম না। নীলা নিজের ঠোঁট দুটো দিয়ে আমার নিচের ঠোঁট চেপে ধরলো। তারপর শুরু হলো রোমান্টিক অত্যাচার। আমার চুলগুলি খামচে ধরে আছে নীলা আপু। চোখের পাতা বন্ধ করে উপভোগ করছি। উপভোগ ছাড়া অন্য কিছু তো করতে পারছে না, কারণ এখন নতুন প্রেমের ক্লাস শিখতে একটু অসুবিধা হবেই। হঠাৎ বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে লাল কিছু বের হচ্ছে। অবশ্যই লিপস্টিক না। নীলা আপু গোলাপি লিপস্টিক ছাড়া অন্য কোনো লিপস্টিক ব্যবহার করে না। তাহলে কি রক্ত? ঠোঁটে হাত রেখে দেখলাম রক্তে মেখে গেছে। নীলা কাদা কাদা ভাববে ধরে বলল, সোহাগ, তোমার কিছু হলো না তো? ইস, আমি শুধু রাক্ষসীর মতো তোমার ঠোঁট কামড়েই যাচ্ছিলাম। মেয়েটা আর একটু হলেই কেঁদে দিবে এমন অবস্থা। আমাকে তুই ছাড়া কখনো কিছু বলতোই না, আজ হঠাৎ তুমি। চুলগুলি মুঠিতে ধরে ঠোঁটে চুমু দিয়ে দিতে বললাম। তোমার ওই ঠোঁটের আদর পেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। পাগল হতে হবে না। হাত ঝাটকা দিয়ে সরিয়ে নিয়ে দৌড়ে গিয়ে স্যাবলন আনলো। ঠোঁটে স্যাবলন লাগিয়ে দিচ্ছে। ব্যথা হালকা কাকিয়ে উঠলাম। একদম নড়াচড়া করবি না। ইস, কতটা কেটে গেছে, তবুও একবার বলার প্রয়োজন মনে করলি না? আমি কত খারাপ মেয়ে, কিভাবে তোর ঠোঁট কামড়ে রক্ত বের করে দিছি, তাই না? নীলা আমার কোলে বসে আছে, কোমর পেঁচিয়ে ধরেছিলাম তখন আমি। মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো, কোমরে একটা চিমটি কাটলাম। আও বলে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই কি একটুও ভালো হবি না? সারাটা জীবন এভাবে শাসন করতে পারবো না। খিলখিল করে হেসে দিলাম। স্যাবলন লাগানোর কিছু সময় পর আমি নীলা আপু হাত মিলিয়ে দিয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলি, নীলা আপু, আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল, যা আমি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা, তুই সবসময় আপু আপু করিস কেন? নীলা বলে ডাকতে সমস্যা কি? কিছুক্ষণ ভাবতে ভাবতে বললাম, ভাবার বিষয়। আপনি আমাকে কেন তুই বলে ডাকেন? কারণ আমি তোর সিনিয়র, তাই। আর বাকিটা জীবন তুই বলেই ডেকে যাব। আমি জুনিয়র, তাই আপু বলে ডাকি। পরবর্তী থেকে আপু না ডাকার চেষ্টা করব। অবন্তী আপু ঘড়ির দিকে তাকালো। রাত 8টার কাছাকাছি বেজে গেছে। খাট থেকে উঠতে যাবে তখনই হাতে টান ধরে বলি, আর কিছুক্ষণ থেকে যাও না নীলা আপু। না রে, রাত 8টা বেজে গেছে। কাল আবার সন্ধ্যার আগে মুহূর্তে চলে আসবো। টেস্ট করতে করতে রাত 8টা বেজে গেছে, অথচ একটি বারের জন্য বুঝতে পারিনি। আশ্চর্য। নীলা আপু মার রুমের পাশ দিয়ে যেতেই মা নীলাকে কাছে ডাকলো। তখন মা বলল, বস, তোর সাথে একটু গল্প করি। মেজো দাদা চা খেতে গেছে বাইরে। মা তেল নিয়ে এসে নীলার মাথায় মালিশ করে দিতে দিতে বলল, চলে যত্ন নিস না নাকি? কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই নাকি? সময় পাই নাই তো মাথায় তেল শ্যাম্পু করার। আমার কাছে আসলেই তো পারিস। সারাদিন বুড়ি মানুষ একা একা বসে বাসায় কাটে, তুই থাকলে তাও গল্প করার একটা লোক পাবো। আচ্ছা, তোমার ছেলেকে বিয়ে টিয়ে করাবা না নাকি? সারাটা জীবন সিঙ্গেল দেবদাস করে রাখবে? বড় হয়ে যাচ্ছে দিন দিন, সেদিকে কোনো খেয়াল নেই তোমার? নীলা আপু মার সাথে কথা বলে রুমে চলে গেল। আমার কিন্তু একটুও ঘুম ধরতেছে না। সন্ধ্যায় সেই মুহূর্তটা মনে পড়ছে। নীলা আপু কত রোমান্টিক। যদি বিয়ে না করি তাহলে নীলা আপুকে নয়তো চিরকুমার থেকে যাব। বিয়ে শব্দটা মুখ দিয়েও বের করবো না। মাথায় নিচে হাত রেখে বালিশের ওপাশ ওপাশ করছে। ঘুম আসতেছে না, শুধু নীলায় দু চোখ জোরে। সে কি আমার ঘুম কেড়ে নিল? কি এমন মায়া জাদু করলো? এক চিলতে হাসি ফুটে উঠলো ঠোঁটের কোণে নিজের অজান্তেই। হঠাৎ দরজায় কারো টোকা পড়লো। আমি শোয়া থেকে উঠে বসে বসলাম। কে? দরজার ওপাশ থেকে শব্দ আসলো, সোহাগ, এই সোহাগ, গাধা কোথাকার, ঘুমালি নাকি? আমার ঘুম হারাম করে তুই কিভাবে ঘুমাস? চোখে মুখে হাসি রেখা ফুটে উঠলো। এ নিশ্চয়ই নীলা আপু ছাড়া অন্য কেউই হবে না। তবুও বিশ্বাস নেই। সুর হওয়ার জন্য বললাম, মা কিছু বলবে? দরজার ওপাশ থেকে রাগী কণ্ঠে বলে, আমাকে তোর মা মনে হয়? গর্ধব উজবুক কোথাকার, দরজা খোল। আমি তোর প্রেমিকা। প্রেমিকাকে মা বলে ডাকিস? লজ্জা করে না তোর? মাত্র কয়েকদিনের পরিচয়ে প্রেমিকা দাবি করছে। এরকম গালি নীলা আপু ছাড়া আর কেউই দিতে পারে না, পারবেও না। দরজায় ছিদ্র দিয়ে চোখ রেখে দেখি নীলা আপু কে যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার হলে তো ভালোই হয়, জমিয়ে খাবো। দরজা খুলতে খুলতে বললাম, নীলা আপু এত রাতে কি মনে করে আসলেন? দরজা খুললেই ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বাবারে বাবা, এরকম রোমান্টিক মেয়ে আমি জীবনে আর একটাও দেখিনি। নিচে ঠোঁট কামড়ে ধরেছে। মুখ দিয়ে একটু শব্দ বের করতে পারছিলাম না। লম্বা একটা কিস দিল। চোখ বন্ধ করে তারপর হাঁপাতে হাঁপাতে বলল, কি করছিস? আর দরজা খুলতে এত দেরি হলো কেন?
এসেই তো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বলার সুযোগ কই দিলেন। আর সত্যি বলতে আপনার কথাই ভাবছিলাম। উফ, তোকে ছাড়া ঘুম আসতেছিল না। একা একা আর কতদিন বিয়েটা করলেই তো পারিস। ও মাই গড, দরজা না লাগিয়ে ভিতরে এসছেন, মামা দেখলে আর বাঁচবো না, দুজনকে জিন্দা পুঁতে ফেলবে। দরজা লাগিয়ে দিলাম, খাটে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসলাম, ধাক্কা দিয়ে ফেলে দিল বালিশের উপর। চল ঘুমাই। একটা মেয়ে মানুষের সাথে রাত পার করব, বিয়ের আগে এসব ভালো না। মাঝখানে কোল বালিশটা রেখে ঘুমানোর ভান ধরলাম। নীলা আপু গভীর ঘুমে মগ্ন, একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে খুব সুন্দর হলেও নাক ডাকার অভ্যাসটা পছন্দ হলো না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে গেল, প্রচন্ড জোরে হিসু, কি বদ অভ্যাস। মাঝরাতে কেন পেতে হবে? নীলা আপুকে বাধ্য হয়ে ডাকতে হলো। আপু, আপু, এই আপু উঠো না। চোখ মুখ ডলতে ডলতে আমার দিকে মৃদু হেসে বলল, আসো, বুকে আসো সোনা। ঘুম আসতেছে না বুঝি? আমাকে জড়িয়ে ধরলে ঘুম এমনি এসে যাবে। রোমান্টিকের ভূত যায়নি নীলার। আপু, আমার পাইছে খুব জোরে। হুম, আমারও খুব ভালোবাসা পাইতে ইচ্ছা করছে। হিসু পাইছে আপু, হিসু। টেবিল ল্যাম্পের কাছে হাতাতে হাতাতে একটা হ্যান্ড টর্চ হাতে নিয়ে বলল। চলো। খুশির ঠেলায় মনে রঙের সিটা লাগছে। নীলা আপু, আপনি অনেক ভালো, বিয়ে আমি আপনাকেই করব, কারণ আমারও মাঝরাতে বাথরুমে যেতে ভয় করে। নীলা আপুর মনে একটু রাগ হলো না, বরঞ্চ খুশি হয়েছে। আমি নীলা আপুকে শুধু জীবন সঙ্গী হিসাবেই চাই না, তাকে আমি সারাটা জীবনের জন্য বাথরুমে যাওয়ার জন্য হলেও লাইট ধরার দায়িত্ব দিতে চাই। লাভ ইউ নীলা আপু। তুই ভেতরে যা, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। বুঝলেন আপু, দিনের আলোতে একটু ভূতের ভয় করে না, রাতে যতটুকু ভয়। এই বুড়া বয়সে তোর ভূতের ভয় করে? বড় হবি কবে? যাই হোক, তোকে যখন ভালোবেসেছি, ভূতের ভয় দূর করার জন্য উপায় ঠিকই আছে। যা করার তাড়াতাড়ি করে নে। নীলা আপুকে জড়িয়ে ধরলাম, সে বলল, কি করছিস? ছাড় বলছি। বাহ আপু বাহ, আপনি তো বললেন যা করার করেন তাড়াতাড়ি। রুমে আয়। আপু, একা রেখে যাইয়েন না, ভয় করে। হাতটা চেপে ধরলো নীলা আপু। সত্যি এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম সাথে থাকতে, সে আমার ভয় দূর করার জন্য হাতটাই শক্ত করে চেপে ধরলো। আমার দিকে না তাকিয়ে বলল, ভয় করিস না, আমি আছি। আর আমি থাকতে ভূত তো দূরের কথা, পেতনিও ধারের কাছে আসবে না। মেয়েরা সবকিছুর ভাগ দিলেও মনের মানুষের ভাগ কাউকেই দিতে চায় না, যেমন নীলা আপু। একটা উদাহরণ, ফ্লোরে ঘুমাতে নিলেই নীলা আপু চেঁচিয়ে বলল, কি করছিস? নিচে কেন ঘুমাচ্ছিস? আস্তে আস্তে কথা বলেন আপু, পাশের রুমে মামা ঘুমাচ্ছে, জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সে ধীরে ধীরে আসতেই বলল, নিচে কেন ঘুমাচ্ছিস? আমি চাই না চরিত্রে দাগ লাগুক। যেদিন আপনাকে 3 বার কবুল বলে বিয়ে করতে পারবো, সেদিন না হয় আপনার সাথে একটা খাটে ঘুমাবো। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল, আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তার ভুরু কুচকে বলল, নিচে ঘুমাচ্ছিস কেন? একসাথে ঘুমানোর জন্য আইসি তোর রুমে। আচ্ছা ঠিক আছে, নিচে ঘুমাবো তোর সাথে। বিয়ের আগে সব লুটেপাট করে নিবে দেখছি। তখন আমি নীলা আপুকে বললাম, এটা কিভাবে সম্ভব? আমি ছেলে, আপনি মেয়ে, বিয়ের আগে কখনোই এমনটা করা উচিত না। শোন, বেশি কথা বলবি না। ঘুমাবো মানে ঘুমাবো। বাচ্চাদের মতো জিদ করছেন কেন? বোঝার চেষ্টা করুন। আর আমাদের তো বিয়েও হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, করে নিব। কিন্তু মামা কি মেনে নিবে আমাদের এই সম্পর্ক? আমাদের বংশ পরম্পরায় নিয়ম আত্মীয়দের ভিতর আত্মীয় করতে নেই। সেটা আমি চিন্তা করব, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তবুও আমার পক্ষে সব সম্ভব না, ক্ষমা চাচ্ছি, ছেড়ে দেন। যেদিন বিয়ে হবে সেদিন এক কাঠ ভাগাভাগি করে ঘুমাবো। পায়ের কাছ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম ভাঙতেই একটা চিৎকার দিলাম, মাগো বাঁচাও। আমি স্বপ্নেও কল্পনা করিনি নীলা আপু আমার বুকে মাথা রেখে শরীরে একটা পা তুলে দিয়ে বা হাত দিয়ে গলাটা ঝরে ধরে আছে। নিচে ঠোঁট কামড়ে ধরে রাখি চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভয় আবারও চিৎকার দিতে চাইলাম, কিন্তু চিৎকার দিতে তো ঠোঁট নড়াতে হবে, ছাড়লে তো ঠোঁট নড়াবো, তারপর চিৎকার। 30 সেকেন্ড সেভাবেই নিস্তব্ধতার ঠোঁট ছেড়ে দিল। তখন নীলা বলল, এভাবে চেঁচিয়ে উঠলি কেন? আপু যদি জেগে গেলে তাহলে বিয়ের আগে প্রেম করার প্ল্যানটা ভেস্তে দেবে। আজকেই বিয়ে নামের সর্বনাশ হইতো প্রায়। সবুর করো, কিছুদিন আগে ছুটিয়ে প্রেম করি, তারপর বিয়ে। এমন পরিস্থিতির ভিতরেও বিয়ের কথা চিন্তা করা একমাত্র নীলা আপু ছাড়া আর কেউই করতে পারে না। এমনিই তো সারাটা রাত চিন্তায় চিন্তায় পার করেছি মামার ভয়ে, তার মাঝে আর একটা কুকর্ম বুকে মাথা রাখার কি দরকার? ওই কি ভাবছিস? না কিছু না, তবে আপনার এইভাবে আমার শরীরে হাত পা তুলে দিয়ে এটে সেটে ঘুমানো উচিত না। কেন কেন? আমার কাতুকুতু লাগে, খা করো শুধু। তখন নীলা আপু বুকে মাথা লুকিয়ে জড়িয়ে ধরে পড়ল। যাহ দুষ্টু, আমার লজ্জা করে। তাহলে বিয়ে করব না? নীলা আপুকে পাচা কোলে করে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। উঠে যাচ্ছিলাম, ঠিক তখনই শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর তার ঠোঁটের কাছে এনে বলে, তোর নিচে ঘুমাতে হবে না। ছেলে মানুষ কত ভালো সেটা ফুলসজ্জার রাতেই বোঝা যায়। চুপ থাকলে বংশধর বাড়বে না।
তখন এর বিষয়ে আলাদা বুঝলেন আর এখন অবৈধ হয়ে যাবে। তখন নীলা আপু আহ্লাদি সুরে বলে, না না না, আমি ওসব বুঝি না। তুই শুধু আমার, তোর সাথে বিয়ে না হলে আত্মহত্যা করব। বলেই এমনভাবে আমাকে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরলো, ছাড়তেই পারলাম না। মেয়েদের শরীরে এরকম শক্তি থাকে জানা ছিল না। এটা তো এক প্রকার শিশু নির্যাতন। যেহেতু সিনিয়র বয়সে বড় শক্ত থাকারই কথা, তবে বিড়াল মারতে পারবো। যদি শক্তির জোরে বিড়াল না মারতে দেয় তখন। আপু আপু মরে গেলাম, আমার দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ আপু ছাড়েন, আমার শ্বাসকষ্টের রোগ আছে, হেল্প হেল্প, বাঁচাও। আর জোরে শক্ত করে চেপে ধরলো। এবার মনে হয় সব হাড্ডি গুড্ডি দুমড়ে মুচড়ে ভেঙে গেল। আত্মা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে গেল, গা এলিয়ে গেল। তখন নীলা আপু বলল, বেশি কথা বললে এক চুমা দিয়ে মেরে ফেলবো, বেয়াদব ছেলে কোথাকার। জীবনে আপনার মতো একটা বউ পেলে বাঁচার ইচ্ছা শক্তি মরে যাবে। কেন আপনার সাথে যে প্রেম করতে গেলাম, আমারে তুইলা নাও আল্লাহ। ধীরে ধীরে চোখ দুটো নেমে এলো, দুজনেই ঘুমিয়ে পড়লাম। চাদর জিনিসটা কি সেটাও ভুলে গেছে দুজনে। আরো আরো এটে শুটে শক্ত থেকেও শক্ত করে জড়িয়ে ধরছি দুজন দুজনকে। এক উষ্ণ স্পর্শ আমাদের ভালোবাসার পথে টেনে নিয়ে যাচ্ছে। নাকের উপর ওর চুলগুলি সুরসুরি দিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিলাম ঘুমের ভেতরেই। চুলের মাতাল করা গ্রানে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ইচ্ছে করে হাসিটা কাছে পাওয়ার টানে ঘুমের ঘোরেও পাগলটা আমাকে ছাড়লো না। ঠোঁটে আদর করতে থাকলো। চকচক শব্দে রুম ভারী হয়ে যাচ্ছে। আমার ঠোঁটে দুটো হয়তো তার খুব পছন্দের একটা অংশ, যেটা তাকে বারবার কাছে টানে, অথবা আমাকে রোমান্টিক ভাবে উত্তেজিত করার জন্য। কিন্তু কেন আমার ঠোঁটটা সিগারেটের ধোঁয়ায় ছায়া কালো রঙের মতো পুড়ে ছারখার হয়ে গেছে। ঘুমের ভিতর বলে উঠলাম, নীলা আপু কি করছেন? এত ভোরে কি বিরক্ত করতে আসলো? চোখ মুখ ডলতে ডলতে তাকালো দরজার সামনে। ধীরে আস্তে চোখ ঝাপসা থেকে পরিষ্কার হতেই নীলা আপুর কাদা কাদা অবস্থা হয়ে গেল। সামনে আমার মা দাঁড়িয়ে আছে। চোখ মুখের রাগান্বিত ভাব দেখেই বোঝা যাচ্ছে আজ হয়তো তাদের দুজনের কারোরই নিস্তার নেই। দুজনকে আলাদাও করে দিতে পারে, অথবা ভাড়াটা বাসা বদলাতে পারে। নীলা আপু বাচ্চাদের মতো কেঁদে দিল। মা রাগ নিয়ে বলে, তোদের কি একটুও লজ্জা করলো না? বিয়ের আগে এক খাটে ঘুমানোর থাক, আমাকে আর আন্টি বলে ডাকতে হবে না। তুই কি আমার ছোট ছেলেটাকে মেরে ফেলতে চাস? তোর বাবা এই এলাকার একজন মুরব্বী, সবাই তাকে সম্মান করে, তার কথায় সবাই উঠবস করে। নীলা আপু কাঁদতে কাঁদতে চলে যায়। সারা বেলা কাঁদে নীলা। ঘুম থেকে উঠে দেখি পাশে নীলা আপু নেই। মৃদু হেসে বললাম, পাগলিটা পাগলি থেকে গেল। সকাল হতেই নিজের রুমে দৌড়, অথচ রাতে কত রোমান্টিক। মা উঠানে বসে লাউ কাটছে। ব্রাশ করতে করতে সেখানে গিয়ে দাঁড়াতেই মা বলল, আবেগের বয়সে ভুল কোনো কাজ করিস না, যেটা করলে আমার মান সম্মান থাকবে না। মার কথার মানে কিছুই বুঝলাম না। ব্রাশ মুখে মার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিলাম, মা কাকে বলছো? তোর এখন একটু হলেও বোঝার বয়স হয়েছে, কথাটা শুধু মনে রাখলেই চলবে। শাড়ির আঁচল থেকে 2000 টাকা হাতে ধরিয়ে দিয়ে দিল। বুঝতেই পারছি না আজ হঠাৎ মার আচরণে পরিবর্তনে টাকা দিল, কারণটা কি? মা এটা কিসের টাকা? নীলাকে নিয়ে ঘুরে আয়, মেয়েটা ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে সাবধানে থাকবি, মেজো দাদা দেখলে অনর্থ হয়ে যাবে। খুশি আমি আত্মহারা হয়ে ছুটে গেলাম নীলা আপুর রুমে। দরজায় নক করেও কিছু হলো না। দরজার উপর নিজের কান চেপে ধরলাম। করে কেউ একজন কান্না করে যাচ্ছে। সে যেন থামার নাম গন্ধই নেই। বাইরে থেকে বললাম, নীলা আপু, ও নীলা আপু, কলেজে যাবেন না? কাঁদতে কাঁদতে এক কথায় জবাব দিল, না যাব না, তুই যা। সত্যি আপু, আমাদের আজ কিন্তু শেষ দেখা। ভাড়াটে বাসা বদলাতে হচ্ছে। শেষবারের মতো দেখাও করবেন না? দরজা খুলে সোজা এসে আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর চোখের জল ফেলতে ফেলতে বলে, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলি, মিথ্যা বলেছি। চোখ লাল করে তাকিয়ে বলল, তুই থাক, আমি রুমে গিয়ে তৈরি হয়ে আসছি। 5 মিনিট, একসাথে যাব। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু 5 মিনিট শেষ হওয়ার কোনো নাম গন্ধই নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। বিরক্ত হয়ে নীলা আপুকে বলি, আমি চলে গেলাম আপু, লেট হয়ে যাচ্ছে। এত দেরি হলে ক্লাস করতে পারবো না। থাম, আসতেছি। হিজাব মেকআপ দিয়ে পরিমণির মতো সুন্দর হয়ে আমার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে বলল, দেখ তো কেমন লাগছে দেখতে আমাকে। একটা কথা বলি আপু, মন খারাপ করবেন না তো? বল। আর সবসময় আপু আপু বলে ডাকবি না, আমার শুনতে খারাপ লাগে। ঠিক আছে, ডাকবো না। তবে গালে হাত দিয়ে ভাবতে থাকলাম, তবে কি? আপনাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে। এত মেকআপ না দিলেও পারতেন। বেশি কথা বলিস না, চল। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রিকশার পাশাপাশি বসে আছি। প্রচুর গরম লাগছে। গরম লাগার কারণটা হলো নীলা আপু। হাতের ভেতর হাত ঢুকিয়ে এটে সেটে পাশাপাশি বসে আছি। আর মাঝে মাঝে রাস্তার বিকটে থাকলে রিকশায় ঝাঁকিতে ভয় পাওয়ার অজুহাত দিয়ে জড়িয়ে ধরছে, ছাড়তেই চায় না। আচ্ছা আপু, রিকশাওয়ালা একজন মুরব্বী, তার সামনে এইভাবে জড়িয়ে না ধরলে হয় না? লজ্জা করুন একটু। রিকশাওয়ালা খিলখিল করে হেসে দিল। আমি আশ্চর্য হয়ে বললাম,
চাচা মিয়া, হাসার কারণটা কি জানতে পারি? কারণ দুটোর ভিতরে পার্থক্য হলো বড় আর ছোট। বড়দের আপনি বলা হয় আর ছোটদের তুমি। তো তার মানে বৌমা তোমার বয়সে বড়? দুজনেই হাসতে শুরু করে দিল। মাঝখানে আমি লজ্জায় লাল হয়ে পায়ের দিকে মাথা নিচু করে তাকিয়েছিলাম। নীলা আপু জড়িয়ে গালে চুমু দিয়ে বলল, এইটা আমার পিচ্চি বর, অনেক ভালোবেসে দুজনে বিয়ে করেছি। কি আশ্চর্য, নীলা আপুকে বিয়ে কখন করলাম, তবুও লোক সমাজে বলে বলে মান সম্মান ডুবাচ্ছে। নীলা আপু জাপটে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। চোখ তুলে তার দিকে তাকাতেই ছেড়ে দিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? রিক্সা ভাড়া দে, আর শোন, বেশি দিবি ভাড়া। রিক্সাওয়ালা প্রশংসা করায় মনে হয় একটু বেশি খুশি হয়েছে নীলা আপু। হতাশা ভাড়া কমছে বলে, আপু আমার কাছে তো ভুয়াংটি টাকা নাই, 1000 টাকার নোট সব। তখন নীলা আপু পার্স খুলে ভাড়া দিল। যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভাড়া দিয়েছে। নীলা আপু আগে আগে হাঁটা ধরলো। দৌড়ে গিয়ে তার পায়ের গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলি, নীলা আপু। কি হলো? রাস্তায় এত কথা বলিস কেন? আপু আপু করে মাথা খাচ্ছিস কেন? অন্য কোনো ডাক কি মুখে আসে না? না মানে আপনাকে কিছু বলার ছিল। বল তাহলে, চুপ করে আছিস কেন? আপনি এতগুলো টাকা কই পাইলেন? পার্সে দেখলাম অনেক টাকা। আব্বুর পকেট থেকে নিছি। মামা কিছু বলেনি আপনাকে? তাও আবার এতগুলি টাকা? না, বলবে না। আব্বু আমাকে অনেক ভালোবাসে, পরিবারের একমাত্র সন্তান, বকা দেয়, বেশি কিছু বলে না। আর আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আপনার কাছে এসব কিছুই না, এতগুলি টাকার কাছে। পকেটে হাত দিয়ে একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বলি। তখন আপু গাল টেনে বলে, ওরে আমার জুনিয়র প্রেমিক, তোর টাকাই আগে খাবো। চলেন, কি খাবেন? তবে লিমিটের বাইরে না, বুঝতেই পারছেন। পকেট বেশি গরম না। চিন্তা করিস না, আমার পার্সে অনেক টাকা আছে। তোর ফুরিয়ে গেলে আমারটা দিয়েও সারাদিন এনজয় করব। হাত ধরে টানতে টানতে ফুচকার দোকানে বসালো। বাহ, চমৎকার। নীলা আপুর উপর যেটা বিশ্বাস ছিল তাই। ফুচকা পাগলি একটা মেয়ে। বুঝি না জিনিসটা খেয়ে কি মজা পায় মেয়েরা। তুই ফুচকা খাবি নাকি চটপটি? হঠাৎ করে নীলা আপুর কথা শুনে হুঁশ ফিরল। ও হ্যাঁ, আমাদের তো কলেজে যাওয়ার কথা ছিল। রাখ তোর কলেজ, একদিন না গেলে কিছুই হবে না। অনেক বছর পর তোকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে আসলাম, কোথায় একটু এটা সেটা তুলে খাওয়াবি, তা না? কি খাবি বল? না আপু, আমি এসব খাই না, বমি আসে এসব খেলে। আপনি নিজেই খেয়ে নিন। আসলেই ছেলেরা এসব খেতে একটু কমই পছন্দ করে, বিশেষভাবে ফুচকা। গালে হাত দিয়ে নীলা আপুর খাওয়া দেখছি। মাঝে মাঝে দুই একটা নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছি, তাতে অনেক নিজেকে রোমান্টিক মনে হলো। ঝালে নাক টানতে টানতে খাচ্ছে। এত ঝাল খেলে তো পেট ব্যথা করবে। চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে আসছে, ঝালে ছটফটিয়ে যাচ্ছে। পাগলের মতো হয়ে বলতে থাকে, পানি, পানি দাও, মরে গেলাম গো। ফুচকাওয়ালা গ্লাসে পানি ভরার আগেই নীলা আপু মাথাটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নুনটা নুনটা টক ঝাল মিষ্টি লিপস্টিকের স্বাদ ফুচকা খাওয়ার জন্যই হয়েছে। আমার মনটা চাচ্ছে ঠোঁটটা ছিঁড়েই ফেলি। এক কথায় জাস্ট ওয়াও, লাইফের ফার্স্ট টাইম এরকম অদ্ভুত স্বাদের লিপস্টিক জীবনেও খাইনি। পানি হাতে উজবুকের মতো সামনে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা। বাহাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়ে হা হয়ে তাকা মুখ বন্ধ করে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। ঠোঁটটা একটু একটু জ্বালা পোড়া করছে, তবুও অনেক মজা পাইছি। নীলা আপু মিষ্টি দিয়ে তাকালো। ফুচকা খাওয়ার টাকা দিয়ে কিছুক্ষণ পরে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। নীলাপুর হাতে একটা পপকর্নের প্যাকেট। রাস্তায় নিয়েছে, কেন নিয়েছে জানা নেই। পার্কে বসতেই বলল, তোর মাথাটা আমার কোলে রাখ। কেন? রাখ না, দেখবি ভালো লাগবে। প্রেম করার যে ফিলিংসটা আছে সেটা কেমন। নীলাপুর কোলে মাথা রাখতে শরীরটা কেঁপে উঠলো। এই প্রথম কারো স্পর্শ। কোলে মাথা রাখা অনুভূতিটাই অন্যরকম। পপকর্ন একটা একটা করে মুখে পড়ে দিচ্ছি। সন্ধ্যার আলো ঘনিয়ে এসেছে, একটু একটু শীতও করছে। পাশে ভালোবাসার প্রাণ প্রিয়তমা নীলা আপু। এই জীবনে আর কে চাই? যদি সে থেকে আর না থাকলে জীবনটাই বৃথা। মাথায় হালকা হাত বুলাতে বুলাতে বলে, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। আন্টি আব্বুর মাঝে যখন সয় সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, তোরা অন্য শহরে চলে যাস, আমি অনেক কেঁদেছিলাম, খেলার সাথী হারালাম ভেবে। এখন তো কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। রাত হয়ে আসার আগেই সেখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাতটা নীলা আপুই ধরে আছে, এমন ভাবে ধরে আছে যেন আমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। রুমে এসে ছাদ ছেড়ে বসতেই ফ্যানের বাতাসে দুই চোখের পাতা নামিয়ে আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে নক করার শব্দ। অধিকার খাটাচ্ছেন? হ্যাঁ, অধিকার দেখানোর আপনি কে? কথাগুলি নীলা আপুর মনে বেশ ভালোভাবেই আঘাত করেছে, সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। সিগারেটে কয়েকটা টান দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। নীলা আপু পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, সোহাগ যাস না, তোর সাথে কিছু কথা আছে। কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা সবকিছু গোছাচ্ছে। আমাকে দেখে মা বলল, তুই এসে গেছিস? কেন মা, কিছু বলবে কি? তোর যা কিছু আছে গুছিয়ে নিয়ে। কেন মা?
আমরা আর ভাড়াটে বাসায় থাকবো না। টাকা থাকলে এরকম বাসায় অনেক পাবো। আজকেই চলে যাব। এখানে থাকলে তুই নীলাকে ভুলতে পারবি না। না মা, নীলাপুর বিয়ের সব আয়োজন আমি নিজ হাতে করার দায়িত্ব নিয়েছি। কাপুরুষের মতো চলে যাব না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, রেস্ট নেওয়ার সময় বলতে কিছুই নেই, কারণ দায়িত্বগুলি আমার উপরই সব। মামাকে ইচ্ছে করে দায়িত্ব দিয়েছে নাকি আমাকে আঘাত করার জন্য? মারপিট করলে যতটুকু না আঘাত লাগে তার থেকে বেশি আঘাত লাগে যখন চোখের সামনে স্বপ্ন হারিয়ে যায়। আমি যখন সবাইকে বুঝিয়ে দিতে ব্যস্ত কিভাবে বিয়ের প্যান্ডেল সাজাবে, ঠিক সেই সময় পিছন থেকে মামার কণ্ঠ কানে ভেসে এলো, ভাগ্নে সোহাগ, এইদিকে আসো। মুখে অফুরন্ত একটা হাসি দিল খেয়ে যাচ্ছে মামার ঠোঁটের একটা কোণে। মেয়ের বিয়ে, খুশি হওয়ারই কথা। পাশে দাঁড়িয়ে বলি, মামা কিছু বলবে? ঠোঁটে রাখা সিগারেটটা মুখ থেকে সরিয়ে বললাম, তবুও কিছুটা ধোয়া কথাগুলির সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। মামা আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরকম বেয়াদবের মতো সবার সামনে সিগারেট টানা হয়তো তার মোটেও পছন্দ হয়নি। কেনই বা ভাগ্নের পরিচয় দিলাম? হাজার প্রশ্ন নিয়ে ভাবনার ঘোরে ছিল মামা। কি হলো মামা, চুপ করে আছেন কেন? এদিকে আবার বিয়ের প্যান্ডেল সাজানো এখনো বাকি। হঠাৎ আমার গলার শব্দে মামা ঘাবড়ে যায়। ভাগ্নে, তুমি সিগারেট খাচ্ছিলে? মৃদু হেসে জবাব দিলাম, মামা আজ খুশির দিন। আর তাছাড়াও সিগারেট খাওয়ার বিষয়টা সবাই জানে। কাজের চাপে কখন যে সিগারেট লাগিয়েছি নিজেও জানি না। তা অবশ্য ঠিকই বলেছো। শোনো, নীলাকে তুমি প্রথম কপালের মাঝবারও টিপ লাগিয়ে দিবে, এটা জানি আপু হিসাবে শেষ চাওয়া। কাপা কাপা হাতে লাল বৃত্তের টিপটা দুই ভুরুর মাঝখানে লাগিয়ে দিলাম। নীলাপুর চোখে পানি। মামা আমি একটু বাথরুমে যাই, চোখে কি যেন পড়ছে। সিগারেট টানতে টানতে বাথরুমে ঢুকে গেলাম। চোখে পানি দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, শুধু একটার জিনের জন্য। তারপরেই বাসা বদলাবো। আর কয়েক ঘন্টা পরে নীলাপুর বিয়ে। সহ্য করতে পারবো না নিজের চোখের সামনে বিয়ে দেখার। রাস্তার মোড়ে বসে সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ হাঁপাতে হাঁপাতে বলে, সিগারেট পরে খাবি। কথাগুলির ভিতর অন্যরকম একটা রাগী ভাব, আর কণ্ঠটাও খুব চেনা লাগছে, নীলাপুর কণ্ঠের মতো কিছুটা শুনতে। সিগারেটে কয়েকটা টান দিয়ে মুচকি হাসি দিলাম আর হাত থেকে বললাম, সিগারেটের আজকাল দাম বাড়ার সাথে নেশাও বেড়ে গেছে। নেশায় ঘরে নীলাপুর কণ্ঠও শুনছি। কাঁধ ধরে উলচিয়ে ঘুরে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে চোখ মুখ ডলে দেখলাম, ভুল দেখছি না তো? হ্যাঁ, ধরে টানতে টানতে হনহনের সাথে নিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলি, আপু আপনার তো বিয়ে, রাস্তায় কি করছেন? মামা জানলে তো আপনার রক্ষা নেই। গর্ধব উজবুক মদন, তোর কি মনে হয় আমি এই বিয়েতে রাজি আছি? ছাদে সেদিন কতগুলো ডাকলাম, শুনলি না? একটা মেয়ে মানুষের বিয়ে বাড়ি থেকে একা পালানো কতটা কষ্টে জানিস? মানে কিছু না, আমরা দুজনে পালাচ্ছি। তাড়াতাড়ি পা চালা, আমাদের খুঁজতে এলো প্রায়। হাতটা চেপে ধরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের জন্য কিছু বিশ্বাস করতে পারছিলাম না। পিছনে মামা এলাকার লোকজন নিয়ে ছুটে আসছে। কি করব ভেবে পাচ্ছি না। কি ভাবছিস, ধরা পড়ার ইচ্ছা আছে নাকি? চল, এখনো সময় আছে, পালিয়ে বিয়ে করে নেই। কিন্তু মার কি হবে? না, আমি মাকে ছেড়ে এইভাবে যেতে পারবো না। আপনি বরং বিয়েটা করেই নিন, সময় এখনো শেষ হয়নি। ওসব তোর চিন্তা করতে হবে না। তোর থেকে আন্টি বেশি ভালো, আমাদের পালাতে অনেক সাহায্য করেছে। আন্টিকে নানু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আব্বু নানুকে দেখে একটু বেশি ভয় করে তো, চল পালাই। এবার রাগ উঠেই গেল। পালাই পালাই করছেন কেন? খাবো কি, করবো কি? টাকা নাই, খালি হাতে কেউ পালায় নাকি? গর্ধব কি এমনি বলি তোকে? গায়ে এতগুলো গয়না, সেটা কি তোর চোখে পড়ে না? কানা, ব্যাগেও তো অনেক টাকা আছে, প্রায় 5 লাখের মতো। বাহ, এবার পালিয়ে হবে মজা। হাতটা চেপে ধরে যতটা পারি জোরে হাঁটার চেষ্টা করছি। শাড়িতে যদিও হাঁটতে অসুবিধা হচ্ছিল। হাও, পা কেটে গেল। থেমে গিয়ে বলি, কি হলো পায়ে? হাঁটু ব্যথা করতেছে। আজকের মতো একটু কষ্ট করো, প্রতিদিন তো পালাতে হবে না। না, বাবলা গাছে কাটা, পায়ে ঢুকে গেছে। এখন আমরা পালাবো কিভাবে? মাঝ রাস্তায় বসে ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। কোনো কিছু না ভেবে পাঞ্জাবির একটা অংশ ছিঁড়ে কোনো রকম পা বেঁধে কোলে তুলেই দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতেই বললাম, পায়ে কাটা ঢোকার আর সময় পেল না। জুতো পরে আসতে কি হয়েছিল? মুখটা কালো করে বলল, মেকআপ বক্সটা আনতেই পারিনি তাড়াহুড়োয়, জুতো কখন পরবো? মেয়েদের একটাই সমস্যা, হায় রে মেয়ে মানুষ, এমন সময় মেকআপ বক্স নিয়ে পড়ে আছে। ওজনের দিক দিয়ে এবং বয়সের দিক দিয়ে দুটোতেই আমার থেকে বেশি। আপনার ওজন এত কেন আপু? আমি তো হাঁটতেই পারছি না, কোলে করে দৌড়াচ্ছি। মাঝে মাঝে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার দৌড় দিলাম। নীলা চাপা হাসে হেসে বলে, তোকে বিয়ে করতে পারবো কিনা সেই চিন্তায় বেশি বেশি খেতে খেতে মোটা হয়ে গেছি। ভেবেছিলাম দৌড়ালে একটু ওজন কমবে, কিন্তু বাবলা গাছের কাটা সব প্ল্যান পানিতে ভেস্তে দিল। বাহ, কি মেয়ে! জীবনে এরকম কখনো দেখছি কিনা সন্দেহ আছে। চিন্তায় পড়ে বেশি বেশি খায়। হাঁপাতে হাঁপাতে কোল থেকে নিয়ে নামিয়ে দিলাম। হাত দিয়ে ইশারা করে বলতে লাগলাম, না আমি আর পারবো না এইভাবে দৌড়াতে। কান ধরছি, কাউকে নিয়ে পালাবো না, হেল্পও করবো না।
ভ্রু দুটো কুঁচকে গিয়ে কপাল ভাঁজ পড়েছে। মানে সে আশ্চর্য আমার কথা শুনে, কিন্তু কেন সেটা জানার আমার একটু আগ্রহ নেই। আমি এখন একটু রেস্ট নিতে চাই। যদি মামাও এসে যায় তবুও রেস্ট আগে নিব, তারপর না হয় দৌড়। নীলা আপু কাটা ঢোকা পা নিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। তুর্কি বাজিয়ে বলে, তুই না পুরুষ মানুষ, একটা মেয়েকে কোলে তুলে হাঁটতে এতটুকুই হাঁপিয়ে গেলি? আপনার কাছে একটু মনে হলো প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, আর আপনার ওজনও অনেক বেশি। ভুল হয়েছে, কেন যে বড় সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলাম। তাহলে এখন আমরা কি করব? হাঁটুতে ভর করে ঝুঁকে থেকে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে এলাম। রিক্সাও যাচ্ছে একটা। চাচা মিয়া, বাস স্টেশনে যাবেন? রিক্সাওয়ালা আমাদের দিকে প্যাডেল করতে করতে দাঁড়িয়ে বলল, ভাড়া একটু বেশি দিতে হবে। সে না হয়তো দিব, তাতে সমস্যা নাই। আপনি শুধু একটা হোটেলের ব্যবস্থা করে দিলেই হবে। চাচা মিয়া আমাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছে। নীলা আপু আমার হাতটা চেপে ধরে পিছনে দাঁড়ালো। ভয় পেয়েছে হয়তো এরকম তাকানো দেখে। আমি বললাম, কি সমস্যা কি আপনার? ভাড়া দিলেই তো হলো নাকি? প্রেমিকা নিয়ে হোটেলে মজা করলে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ আমার এরকম একটা মেয়ে ছিল। চাচা মিয়া, সত্যি কথাটা কি বলবো? আমি যেহেতু চাচা বলে ডেকেছি, বিশ্বাস করুন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। বিয়ে করার জন্য পলাইছো? তাহলে উঠো, ভাড়া দিতে হবে না। নীলা আপু হাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে দিল। রাত বেশি হওয়ায় শীত ভাব। সিনিয়র আপুদের সাথে প্রেম করার একটা সুবিধা হলো এটা যত্নশীল, একটু বেশি পরিমাণের। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসা। বুঝলে, তোদের মতো আমার মেয়েটাও একজনকে খুব ভালোবাসতো। হঠাৎ চাচার কথায় আকৃষ্ট হলো মন। নীলা আপু নড়ে চড়ে বসলো। কার না ভালো লাগে লাভ স্টোরি শুনতে? যদি সেটা বাস্তব জীবনের হয় তাহলে তো কথাই নেই। তারপর কি হলো চাচা? গরিব মানুষ ছিলাম, মেয়ে সুন্দর হওয়ায় অনেক কষ্টে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু চাচা হু হু করে কেঁদে দিল। কিন্তু কি চাচা? বিয়ের রাতে আমার মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে। শুধু ওর মার জন্য বেঁচে আছি, আর তোমাদের মতো ছেলেদের সাহায্য করার জন্য মাঝরাত পর্যন্ত রিক্সা চালাই, যদি কেউ বিপদে পড়ে এই ভেবে। নীলার চোখে পানি বুঝতে পারলাম। কাজী অফিসে নামিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে করানোর জন্য প্রমাণ হলো। ফুলের মালা দিয়ে কাজী অফিসে বিয়ে করে নিলাম। চাচা মিয়ার বুদ্ধি শুনে আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পালানোর পর হোটেল অথবা রেস্টুরেন্ট এসবেই বেশি খবর নেওয়া হয়। তোমরা বরং ভাড়াটে বাসায় থাকো, পরিবেশ ঠান্ডা হলে তারপর তোমাদের বাবা মা নিজে থেকে মেনে নেবে। ভাড়াটে বাসায় রেখে চলে গেল। জোর করে হাতে কিছু টাকাও গুঁজে দিয়ে বললাম, চাচার জন্য একটা নতুন শাড়ি, আপনার জন্য পাঞ্জাবি। না করবেন না, এটা আপনার। নরম গদির বিছানা ভালোই। আমি 4 পা ছাড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম। মামার ভয়ে এখনো বুক ধুকধুক করছে। নীলা আপু এসে বলল, গোসল করে আসতেছি, তুমি থাকো, শরীর ঘেমে জবজব করছে। তুমি? সূর্য কি উল্টো দিকে উঠলো নাকি? গাল টিপে দিয়ে বলে, অভ্যাস তো করে নিতে হবে নাকি? বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলে আসতে পারো, একসাথে গোসল করব। সোজা সাপটা বলে দিলাম। আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পরে বাথরুম থেকে চেঁচিয়ে নীলা আপু বলল, আমি তো তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম। দরজাটা খুলে হাতে হাত ধরে টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপরে তোয়ালে। উফ, চুলগুলি খোলা রাখার কারণে কোমর পর টেনে টেনে দেখলাম পাগলি বউ আমার সারা রাত ঘুমাতে দেয়নি। ঘুমালেই আবার জাগিয়ে তুলে বলে, ওই উঠো না, ফুলসজ্জা কি বারবার আসে নাকি? জীবনে একবারই তো আসে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল। আচ্ছা, কাল রাতে তো দেখলাম 2টা ব্রাশ, আরেকটা কই গেল? দাঁত কি ব্রাশ দেখে নাকি মাজলেই হলো দাঁত? পরিষ্কার হওয়াটাই বড় কথা, ব্রাশ নয়। গুটিসুটি পায়ে রান্না ঘরের দিকে পা পাড়ালাম। দেখি নীলা নীল শাড়ি পরেছে, জাস্ট ওয়াও। একটু ঝুঁকে ময়দা মাখাচ্ছে। শাড়ির আড়াল থেকে পোস্ট দেখা যাচ্ছে চিকন কমরটা। নিজের অজান্তেই একটা ঢোক চেপে গেল গলা বেয়ে। সব পোস্ট গলা বেয়ে পেটে চলে গেছে। আমি যে জড়িয়ে ধরে নীলা ময়দা মাখতে মাখতে বলে, তুমিও না পারো বটে, এভাবে কেউ জড়িয়ে ধরে? ভয় পেয়েছি তো। ধরি তো। এই যে আমি জড়িয়ে ধরে আছি, আমাকে আকর্ষণ করার জন্য তো সব করো নাকি? একটা বিষয় বুঝতেছি না, কাল 2টা ব্রাশ দেখলাম, আজ একটা কেন? এবার ময়দা মাখা রেখে ঘুরে দাঁড়িয়ে তাকালো, চোখে চোখ রেখে আর গলার 2 পাশে হাত রেখে বলে, কেন ফেলে দিছি? ফেলে দিছো মানে? এটা তাহলে কার ব্রাশ? ফু, তোমার ব্রাশ দিয়ে এতক্ষণ দাঁত মাজতেছিলাম। কপাল থেকে হাতের নরম আঙুল স্লিপ করতে করতে নাক টিপে দিয়ে বলে, তো কি হয়েছে? এক ব্রাশে ব্রাশ করলে ভালোবাসা বাড়ে, জানো না? এখন থেকে রোজ এটাই করতে হবে, আমি যা বলবো তাই, বুঝলা? মাথার ঠিক পিছনে হাত রেখে ঠোঁটে ছোঁয়ার চেষ্টা করতেই বলল, ও এখন কোনো কিছু পাবে না, ব্রাশ না করলে মুখে অনেক জীবাণু থাকবে, ব্রাশ করো। বাচ্চাদের মতো বায়না ধরে বলি, না না, এখনই মানে এখনই দিতে হবে। নীলা চোখ রাগিয়ে বলে, না মানে বুঝো না, যাও ব্রাশ করে আসো। সিনিয়র আপুদের সাথে বিয়ে করার এই এক ঝামেলা। কথায় কথায় হুকুম দেয় আর রাগ দেখায়। হালকা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম। তখন নীলা বলল, তুমি খাবে না? আজ আমি তোকে খাইয়ে দিব। হ্যাঁ, এটা কেমন ডাক? তুমির সাথে তুই বিক্রিয়া?
বুঝলাম না, কিছু পাগল হলো নাকি? না, চেষ্টা করেছিলাম তুমি বলে ডাকার, এখন থেকে অভ্যাস করে নিচ্ছি, বুঝছো? পরে বাচ্চা কাচ্চা হওয়ার পর তুই বলে ডাকলে কেমন লাগবে বলো তো? বাহ, সেই চিরচেনা খাদ্য লুচি। খাদ্য নাকি সন্দেহ, হয়তো এটা আমাদের বংশের প্রধান খাদ্য লুচি। দ্বিতীয় নাম্বারে ভাত, আর কোনো গ্যারান্টি নেই, আমি 100% শিওর। সাথে মাংস আর থকথকে এক হাঁটু পরিমাণ পানির মতো ঝোল। আমার বংশের ছেলেরা যা বলে আর কি। গালে হাত রেখে বেচারা লুচিগুলির দিকে তাকিয়ে আছি। কয়েকটা পুড়ে কয়লা হয়ে গেছে, আর বাকিগুলি হসপিটালে অ্যাডমিশন দিতে হবে। কেন যে পালিয়ে বিয়ে করতে গেলাম? সিগারেট খেয়ে চোখের জলে ভাসিয়ে দেওয়াটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? শুধু সন্দেহ ছিল চোখের পানি যেন শুকিয়ে না যায়। আমার উদাসীনতা দেখে বলল, খাচ্ছ না যে? পছন্দ হয়নি বুঝি? আমারটা কেন পছন্দ হবে? পাশের বাড়ির ভাবিদের রান্নাই তো বেশি পছন্দ। একদিনও হয়নি এখানে ভাড়া থাকি, এরই মাঝে সন্দেহ করা শুরু করে দিছে। আমতা আমতা করে বললাম, না না মানে নীলা, তুমি এত সুন্দর রান্না করেছো, আমার তো ইচ্ছে করছে এগুলি না খেয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখি, আর সেখানে লেখে থাকবে আমার বউয়ের রান্না। খুশি উৎফুল্ল হয়ে বলে, সত্যি? সত্যি, বিশ্বাস করো, দেখেই পেট ভরে গেছে। এখন থেকে রোজ লুচি মাংস বানাবো। ইহাকেই বলে কুড়ালের উপর পা মারা। যেভাবেই পা পড়ুক না কেন, পা কাটবেই। চেয়ার টেনে পাশে বসে লুচি মুখে ঢুকিয়ে দিচ্ছে। কিছুই বলার নেই, আজ পেট খারাপ হবে সেইটা আমার জানা আছে। তবে লুচি মাংসে এত পরিমাণ লবণ। 10টা লুচি খাওয়ার পর পেট উপর হাত রেখে বললাম, আমি একটু বাথরুমে যাচ্ছি, ওকে? বাথরুম থেকে এসে দেখি ফোন। শ্বশুর আব্বা ফোন করেছে। আমাদের আর রক্ষে নেই, কাপা কাপা হাতে ফোন তুললাম। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, মা নীলা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি সম্মানে থেকে তুই বেশি বড়, ফিরে আয় মা। এ তো দেখি মেঘনা চাইতেই হারিকেনের আলো। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেনে নিবে জানতাম না। এই পাশ থেকে ছাগলের মতো একটা হাসি দিয়ে নীলা বলল, আব্বা সত্যি আসবো? বাটপারি করবেন না তো? আরামজাদা, বিয়ে যখন করে নিয়েছিস, আসলে কি হবে, চলে আয় আমার মেয়েকে নিয়ে। বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ শ্বশুর আব্বা। আমি এখন আর আপনার ভাগ্নে না, জামাই। জামাই হলো দেবতার সমান। সম্মান দিন, নয়তো দেশের বাইরে চলে যাব। জামাই বাবা, বাড়ি আসো। নীলার হাত টেনে ধরে বললাম, চলো তোমাদের বাড়ি যাব। শ্বশুর আব্বা মেনে নিছে। নীলা শুধু কাপড়গুলো গুছিয়ে নিল। বউ আমার হেব্বি সুন্দর, যেটাই পরুক না কেন দেখতে সুন্দর লাগে। নীলা অনেক খুশি। শ্বশুর বাড়ি ফিরতে ফিরতে রাত তখন 8টা থেকে 9টা বেজে গেছে। আমার মতো কৃপণ লোক রুমে রং করেছে নতুন করে, তবুও কিপটামি গেল না। শুধু আমাদেরটা বাদে সব রুম ভূতের রাজবাড়ির মতো দেখতে ভয়ঙ্কর থেকে গেছে। শ্বশুর আব্বাকে পা ছুঁয়ে সালাম করার সময় লুঙ্গি টেনে ধরলাম। আব্বা উপরে টানে, আমি নিচে। অনেক সালাম করেছো বাবা, এবার ওঠো। আপনার মেয়ের পিছনে অনেক কাঠখড় পুরাতে হয়েছে। মন খুশি করে পকেট ভরিয়ে দিন। দোয়া নেওয়ার পর রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। বাসর ঘরের মতো করে সাজানো রুমটা চমৎকার শ্বশুর আব্বা। আমি হয়তো পৃথিবীর অন্যতম মানুষ যে কিনা দ্বিতীয়বার ফুলসজ্জা করতেছি। সবই কপাল। অনেক বছর পর ছাদে সন্ধ্যার সময় বসে আছি। লাঠি ভর দিয়ে বউ নীলার পাশে বসলো। চশমাটা একটু পাঞ্জাবিতে মুছে আবার চোখে দিলাম। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসে আছি। কাপা কাপা হাতে রক্তে লাল ঝুবন্ত সূর্যের দিকে আঙুল তাক করে নীলা বলে, সূর্যটা অনেক সুন্দর, তাই না? কি জানি বউ, বয়স 50 ছুঁই ছুঁই, চোখে কিছুই দেখতে পাই না ঠিক মতো, শুধু তোমাকেই দেখতে পাই। আমাকে আর আগের মতো ভালোবাসো না তুমি। বয়স হয়েছে দেখে অবহেলা করে শিখে গেছো, তাই না? তুমি সেই 18 বছরের যুবতী মেয়েরই মতো সুন্দর আছো, শুধু বদলে গেছে তোমার চামড়া, ভাঁজ পড়ে গেছে কপালে। তবুও তোমাকে ভালোবেসে যাব মৃত্যুর আগ পর্যন্ত। কুচকে যাওয়া শুকনো ঠোঁটে চুলের মুঠি ধরে ঠোঁট লাগিয়ে দিল। আগের মতো আর পারি না, বুঝছো? বয়সের সাথে মুখের রসকস সব ফুরে গেছে। ভালোবাসা শুধু ঠোঁটে থাকে না, তোমার সাথে কাটানো সময়টাই হলো আমার সব থেকে বড় পাওয়া। কে জড়িয়ে নিলাম বুড়িটাকে। বাকিটা জীবন এভাবেই যেন বুড়িটার সাথে পার করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটা দেখার জন্য। আবারও ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। এরকম আরো ভালো ভালো রোমান্টিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব